ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে USAID টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এটা টাকাগুলো তো এখনো আছে। টাকাগুলো কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জার। এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসা পথ প্রশস্ত করে দিতে পারে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক। এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে আজকের ভিডিওর বিস্তারিত দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনি পুরো বিষয়টি বিভ্রান্তিকর, কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া, নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের, এবং টু বি প্রিসাইজ প্রধান উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব না। কারণ মন্ত্রীরা কিন্তু প্রধান উপদেষ্টা অধীনস্থ না, কোন মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার অধীনস্থ না। তারা সবাই তাদের স্ব জায়গাতে তাদের ডিসিশন মেকিং, যেই সিদ্ধান্তগুলো মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার, সেগুলা প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয়। কারণ যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন। তারপরে দেখেন শফিকুল আলম কি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয়। মিস্টার গাধা উনি জানেন না যে 17ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। 17ই ফেব্রুয়ারি 2026 সন থেকে রোজা শুরু হবে, বা বড় 18 ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে। সেখানে 31শে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন না। তার মানে 31 তারিখে যদি প্রস্তুতি আরো নেয়, হাতে থাকতেছে মাত্র 47 দিন। 47 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব? এই যে বিভ্রান্তিকর বক্তব্য, এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করেছে। জামাতে ইসলাম বলছে যে তারা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, আবার বলছে যে সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে। আচ্ছা, এখন যদি মনে করেন, আমি আর্থিকভাবে বলছি যে সরকার বললো যে আমি সকল বিচার 7 দিনের মধ্যে করে ফেলবো, সবাইকে ফাঁসি দিয়ে। আরেকটা এখানে ইফ বাট আছে, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। শফিকুল আলম সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন, এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা, সেখানে স্পষ্ট বলা হয়েছিল, যদিও ওখানেও ইফ বাট কিন্তু ছিল, যে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন। আবার এখানে এসে আবার সেই 7 এপ্রিল, মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে। দেখেন, আমি তো গ্রামের মানুষ, আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে, যে শব্দগুলো আবার অন্যের গায়ে ভালো লাগবে না। আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না। তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং সে বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন নিয়ে একটা হেয়ালি করছে, এতে জাতিকে একটা বিভ্রান্তি থেকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাকে আমি বলেছিলাম, গত তারিখেও একটা আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্রটাকে, জনগণকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে জানান দিয়েও 17,000 পুলিশ নেওয়া হয়েছে। 17,000 পুলিশ কবে নিলেন, তাদের প্রশিক্ষণ কত মাসের, কোথায় প্রশিক্ষণ হচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই। 17,000 পুলিশ, কোস্টগার্ড এবং বিডিআর সদস্য, সম্ভবত বিজিবি সদস্য, তাদেরকে ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুতি নেওয়ার। এটা হলো নতুন নিয়েছে বললো। এখন তো নতুন নিয়েছে, নতুন কবে নিলেন, কোথায় নিচ্ছেন, কয় মাসে প্রশিক্ষণ দিচ্ছেন, কি প্রশিক্ষণ দিচ্ছেন? যেখানে মারণাস্ত্র ব্যবহার করা যাবে না, সেখানে প্রশিক্ষণের কি আছে? আর সেখানে 7 দিন প্রশিক্ষণ যথেষ্ট। আইন কানুন নিয়ম নীতি পড়ায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা একটা মানে করা। তারপরে আমাদের ছোট ভাই এনসিপি, যাকে আমরা বলছি, তাকে আমরা নার্সিং করতে চাই, তাদেরকে তৈরি করতে চাই, তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই। তাদের সব বিষয়ে একবারে কথা বলাটা ঠিক হচ্ছে না। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই, এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা, মব জাস্টিস, এগুলা করার জন্য তোমরা উস্তাদ। এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমার সঙ্গে যাচ্ছে?
তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া। কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো, তবে আমি মনে করি, আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছেন, এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে, ভারতের প্ররোচনায়, ভারতের স্বার্থে। কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার। একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে, এবং তাকে বসানোর জন্য সহজ হবে। এবং এগুলা বললে আমাদেরকে বলে না আওয়ামী লীগের দালাল। আমরা নিজেরা যদি তাই হয়, আমি যদি একটু প্রশ্ন করি, যদি তাই হয় ভারত এটি চাইছে বা শেখ হাসিনা এস্টাবলিশমেন্টের যে প্রয়োজন, তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে, এটা কি শফিকুল আলম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা কোন ফাঁদে পাবেন, এবং যে মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থা, চরম একটা অস্থিতিশীল অবস্থা, তাতে তো সেই দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ, তারা তো সেদিকেই নিয়ে যাচ্ছে। তাহলে তারা কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থা সৃষ্টি হলে, এরকম একটা আন্দাজ তৈরি হলে তাতে তৃতীয় পক্ষর সুবিধা হবে? খুব সুন্দর কথা বলেছেন। তৃতীয় পক্ষটা কে? আপনি যেটা কথা বলছেন, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে, আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক, তৃতীয় পক্ষ আসলে আমি সেফ থাকবো, আমি সেফ এক্সিট পাবো। কারণ যেহেতু প্রথম, একটু ক্লিয়ার করুন। এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে, দুজনে কেউ আমার পক্ষে না, ধরুন আওয়ামী লীগ, বিএনপি আমার পক্ষে না, জামাত বা এনসিপি আমার পক্ষে না, তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে লাভবান করতে পারি, তাহলে আওয়ামী লীগ আমাকে রক্ষা করবে। আচ্ছা, সিম্পল খেলা, এটা সিম্পল খেলা, এটা সিম্পল খেলা। কারণ আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি। দেখেন তিনটা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে। একটি ঘটনা হলো এই সরকার কোনো ভালো বাজেট দিতে পারে নাই, জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট দিতে পারে নাই। দ্বিতীয়ত মনের উপরে খানার ঘা, মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা খানা দেখাচ্ছিল। মার্কিন সরকার এই সরকারকে আনছে, সেই মার্কিন সরকার 25-35% ট্যারিফ বসিয়ে দিয়েছে, শুধু না বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না, এটা নিয়ে আলোচনার কোনো স্কোপ নাই, এটা হবে তোমরা পালন করো, পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও, আমেরিকাতে আসো, এখানে ব্যবসা বাণিজ্য করো, অথবা আমেরিকার দ্রব্যের ট্যারিফ কমাও। যদি এছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলো, এমনকি কারোর সঙ্গে কথা বলতে যাও, তাহলে পানিশমেন্ট দিবে সে। এখানে এই ধরনের চাপের মুখে কেন রাখছে? এই সরকার তো মার্কিন সমর্থনেই টিকে আছে, এটা ওপেন সিক্রেট। এখন মার্কিন সমর্থনে বাইডেনের সমর্থনে আসছিল, বাইডেনের ডেমোক্রেটদের সমর্থনে আসছিল। আপনি বলছেন ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। কেমনি করবে? ট্রাম্পের এগেইনস্টে ইউনুস সাহেব চাঁদা দিয়েছে, হিলারি ক্লিনটনের নির্বাচন করেছে, সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসা, হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা, সে ট্রাম্প তো জাত শত্রু, সে কেন দিবে? আপনি দেখেন নিউ ইয়র্কের এখানে রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসাব, মার্কিন মূল্যকেও কি এই ধরনের হিসাব তারা রাজনীতির ক্ষেত্রে বিবেচনায় রাখে? ওরা তো মানুষ। আপনি দেখেন ট্রাম্প কি বলছে, সে ওই যে মেয়র, যে জনপ্রিয় মেয়র যাচ্ছে নিউ ইয়র্কে, তাকে আমেরিকাতে বের করে দেবে। সে কি বলছে? পরিষ্কার বলছে তাকে আমেরিকাতে ডিপোর্ট করে দেবে। কেন? ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএসএআইডি টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এটা এখনো আছে, টাকাগুলা কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? কাজে আমি বলছি যে বিএনপি তার প্রপার ট্র্যাকে আছে, ধৈর্য ধরাটা সঠিক। যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জারাস, এইটা হলো বিপজ্জনক। সরকার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। আপনি যেটা বলেন আওয়ামী লীগের পপুলার, কারণ আমরা বললেন যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কে লাভবান হবে? আচ্ছা, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি এনসিপি লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি জামাত লাভবান হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামী দল লাভবান হবে? অবশ্যই না, অবশ্যই না। কারণ এই সবগুলা দলই ইসলামী ভাবাপন্ন, এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয়, একমাত্র আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ। তার মানে এখানে যদি ক্ল্যাশ হয়, এখানে যদি সংঘাত হয়, এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয়, তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগায় যাবে। আমার তো মনে হয় ডক্টর ইউনূস সাহেব এবং শফিক সাহেব এবং তারা
এই 2-4 জন সবাই না, অত্যন্ত পরিকল্পিত ভাবে, যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই, আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না, সে ভারতকে শেল্টার পাওয়ার জন্য, ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য। কারণ এই যে জানেন, বাংলাদেশকে পালাইতে হলেও ভারত লাগবে, বাংলাদেশে থাকতে হলেও ভারত লাগবে। মায়ানমার আছে তো, মায়ানমারে বর্ডার আছে। মায়ানমার তো আপনি বলবো না, আরাকান আর্মি তো আপনাকে আরো টুকায় টুকায় মারবে, ওরা আরো কঠোর। ওই 71 সালের অবস্থা না যে তখন আপনি ওই দিক দিয়ে পালায় যাবেন, মুসলিম লীগেরা পালায় গেছিল ওদিকে, জামাতরা পালায় গেছিল, এখন তো ওই পথ বন্ধ। কাজে এই সরকার দেখেন, জাপান থেকে ঘুরে আসছেন, লবডঙ্গা আজ পর্যন্ত কিছু আসে নাই, জাপানে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আপনি চীনের থেকে আসছেন, চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না, চীন এখন দহরম মরম করতেছে বিএনপির সঙ্গে, কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে। আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন সেন্ট মার্টিন দিবেন, দিতে পারেন নাই। আপনি আমেরিকান বলছিলেন লোবিং জাতিসংঘে বলছিলেন করিডোর করে দিবেন, দিতে পারেন নাই। তার উপরে পাইছেন 35% ট্যারিফ। তারপরে এখন ইন্ডিয়ার থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে, এখন আবার পানিতে ভাসাবে। এখন ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সবকিছু ভেঙে যাচ্ছে, সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে। নেপালের পানি, হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে, আর গেট গুলা খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে। তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার শুরু করে দিয়েছে। এই সরকার যদি সেটা না করতে পারে, ভারতকে হাতে না রাখতে পারে, তো ভারত পালাতেও পারবে না। পালাবে কোন দিক দিয়ে? কোন রাস্তায় তো খোলা নাই। ফলে বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ভারত তোষণ নীতি পালন করতেছে। তারা বিএনপির কাছে হাত জোর করে তারেক রহমান সাহেবকে হাতে পায়ে ধরে আপাতত ঠান্ডা রাখছে। এখন আবার শফিকুল আলম সাহেব কনফিউজিং বক্তব্য দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি। আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যা যা ভাবে, প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কতদিনের, এই সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার বলতে হবে আগামী এই মাস থেকে 5 বা এই বছর পর্যন্ত আমরা, এইটা বলার পরে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে। সেখানে যদি হাতে সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময়ের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিতে পারবো। আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরো 2 মাস আরো 3 মাস সময় দেন। তাহলে সবার আগে ডক্টর ইউনূস সাহেবকে নির্ধারণ করতে হবে উনার মেয়াদ কতদিন, উনার মেয়াদটা টার্মিনেট ডেট কবে। উনি যদি বলেন যে আমি 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে 31শে ডিসেম্বর থেকে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। যেহেতু উনি এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছেন, হবে না, হতে হবে নভেম্বরের 30 তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ। এই সরকার মেয়াদ শেষ না পর্যন্ত এই সমস্ত ভাউতাবাজি করা ঠিক হচ্ছে না। প্রধান উপদেষ্টা অফিস থেকে যদি ভাউতাবাজি করা হয় তাহলে জনগণ যাবে কোথায়? জনগণের যাওয়ার কোথায়? আমি মেজর আক্তার তো ফ্যাক্টর না, আমার জীবনের দাম একটা মাত্র বুলেট, এটা আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এটা খুব মূল্যহীন একটা জীবন আমার, এটা না। আমরা জি শেষ করুন, শেষ করুন। তাহলে আপনি চিন্তা করেন জাতিটা কোথায় নিয়ে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ কি? আপনি এত বড় যে নোবেল বিজয়ী হয়ে আজকে যদি আপনি মুর্শির মতো অবস্থা আপনার হয়, মিশরের মুর্শির কি অবস্থা হয়েছে দেখেন, সেই অবস্থা যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন? ইতিমধ্যেই কিন্তু গ্রামে অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। গ্রামের খবর রাখেন কিনা জানি না, তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে। আমি জানি না এটা কিসের আলামত, আপনার খবর নিয়ে দেখেন। সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না, তারা তো একটা বেগমান ফোর্স। তারা যে অবস্থান পরিবর্তন করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব বসে থাকতে পারে। হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখেন, নির্বাচন হবে। তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য 2-3 মাস আগে ড্রাইভ দিতে হবে। হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে, হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে, যাতে বন্যা হলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে, সাহায্য করতে পারে। কাজে বিষয়গুলোকে আমরা আসলে এইভাবে ধরে নেবো নাকি এর পাল্টা কিছু ভাববার অবকাশ আছে যেটা বলছিলেন? আমি সবকিছু পজিটিভ ভাবি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমি ভাই বলি, আমি যদি বাধ্য না হই আমি কিন্তু কামড় দিই না, আমি চুমা দিই। জি, সেটা হওয়া উচিত। আমরা প্রায় শেষ পর্যায়ে। আপনি যদি বলছেন যে ভারতের প্ররোচনায় বর্তমান সরকার এখন বাধ্য হচ্ছে অনেক কিছু করতে, হয়তো একটা চরম অস্থির অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, এটা করে তাদের আসলে লাভ কি? তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে, আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিটের আর কোনো পথ নেই? কোথায় পথ আছে বলেন? আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যার ম্রিয়মান, যা কিছুটা আছে বিএনপি।
বিএনপির সঙ্গে তো তাহলে বসতে হবে। আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায়, তাহলে ধরে রাখেন, স্পষ্ট ধরে রাখেন, জামাত মানবে না, এনসিপি মানবে না, তাহলে নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে ঐক্যতে আসতে হবে। তো ঐক্যমত সম্ভব হবে না। এখন সম্ভব যখন হবে না, না সম্ভব যখন হবে না, তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বাকিরা আবার তাদের দলভুক্ত হয়ে যাবে এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে। আপনারা দেখেন ট্যারিফে ভারতের ট্যারিফ বাড়ানো হয় নাই, আমাদের মতো গরিব দেশে 35%, আর ভারতের 20%, ভিয়েতনামের 20%। এখান থেকে বোঝার চেষ্টা করেন, ভারতকে দেওয়া হচ্ছে 20% ট্যারিফ শুল্ক, আমাদেরকে দেওয়া হচ্ছে 35%। ভিয়েতনামকে, আমাদের প্রতিযোগী গার্মেন্টস এর সবচেয়ে বড় প্রতিযোগী হলো ভিয়েতনাম, সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে 20%, আমাদেরকে দেওয়া হয়েছে 35%। এখান থেকে বোঝার চেষ্টা করেন মার্কিন সরকারের, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি। তারা আমাদের পক্ষে না বিপক্ষে, আমাদের সরকারের ভালো চায় না বিপদ চায়। এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই, এই সরকার নির্বাচন ছাড়া কোথাও যেতে পারবে না। নির্বাচন সরকার দিতেই হবে, আর না হলে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আমরা চাই না এই সরকার ক্ষমতা ছেড়ে পালাক, তার নির্বাচন দিতেই হবে। এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে ততই নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে, ততই নির্বাচনে ভারতের প্রভাব বাড়বে, ততই নির্বাচনে যতই আমরা ভারতকে গালাগালি করবো, যতই ভারতের বিএসএফ কে খুনি বলবো, ততই আমাদের বিরুদ্ধে ভারতীয় জনমত তৈরি করতে ভারতীয় সরকারের জন্য ভালো হবে। ভারতের সরকার বলতে পারবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমার বিএসএফ কে খুনি বলতেছে, এখন আমরা কি করব? অবশ্যই ভারতীয় জনমত আমাদের পক্ষে আসবে না, অবশ্যই ভারতের জনগণ মোদী সরকারের পক্ষে যাবে, অবশ্যই মমতা ব্যানার্জির পক্ষে যাবে। তারা যদি আমাদের বন্ধু না হয়, আমার প্রতিবেশী যদি আমার বন্ধু না হয়, আমি তালা মেরে নিরাপদ থাকতে পারবো না, বাড়িতে দল তুলে নিরাপদ থাকতে পারবো না। আমার নিরাপদ থাকতে হলে আমার প্রতিবেশীর সঙ্গে আমার একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে, গুডউইল না হোক, ভালো না হোক, কিন্তু একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে। এই ধরনের বক্তব্য দিয়া, সীমান্তে এসে বক্তব্য দিয়া ওয়ার্কিং পরিবেশ হবে না। ভারত খেপলে কিছু হবে না, আমি জানি, জনগণ আছে, এই 20 কোটি মানুষ আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো, কিন্তু আমরা শান্তি থাকতে পারবো না, আমরা স্বস্তি থাকতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন আপনি, ভালো থাকুন। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে অবদানটা হয়নি, তো আপনি কেন ওদের দলের কথা বলছেন? এটা তো অযথা কুতর্ক করছেন আপনি। আমরা কাদের দাবি? আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, কাদের দাবি? এটা আমি উত্তরটা দিচ্ছি, শুনছেন না তো আপনি? এটা তো বারবার তো বলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই কি এম্বাসি গুলোতে যায় নাই আমাদের রাজনৈতিক দলগুলা? পার্টিতে যায় নাই, তাদের মদ খাই নাই, তাদের চিজ খাই নাই, তাদের পনির খাই নাই, তাদের পার্টিতে যায় নাই? আপনি কি প্রশ্ন করছেন? আপনি দেখছেন না সরাসরি করে, যেটা আন্তর্জাতিক আইনের। পার্টিতে গিয়ে মদ খেলে খাওয়া দাওয়া করলেই কি একটা প্লট নির্মাণ করা হয়ে যায়? মার্কিনীদের স্বার্থটা কি ছিল? শুধুমাত্র আওয়ামী শাসনটাকে উৎখাত করা, নাকি আরো কোনো গভীর কোনো পরিকল্পনা ছিল? আওয়ামী লীগ যে সকল গুণ এবং যে সকল মানবাধিকার পূর্ণ করেছে, এটা তাদের পক্ষে, তারা হাসিনাকে সরাতে এবং তারা সরাতে পেরেছে। তারা তো রাষ্ট্র ব্যবস্থা বদল চায় না। জাতিসংঘ কথা বলেছে যে 5 আগস্টের আগে যে 852 জনের কথা বলছে সরকারি ভাবে, 837 অথবা 852, তারা একবারে 1500 জনের হত্যাকাণ্ডের কথা বললো, কিন্তু তারা আলাদা করে কোনো হিসাব দেখালো না যে 5 আগস্টের আগে কতজন, 5 আগস্টের পরে কতজন। এটা নিয়ে এই আলোচনাগুলো পরে করে, এগুলো হেটোরিক্যাল, এগুলো আলোচনা লাভ নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কবি, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক, এবং বিশেষ করে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত ব্যক্তিত্ব ফরহাদ মাজহার। জনাব ফরহাদ মাজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছ থেকে শুরুতেই যেটি জানতে চাই, একটা রাজনৈতিক ডামাডল এই মুহূর্তে অবস্থান করছে, চরম একটি অনিশ্চয়তা। এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়টিকে রাজনৈতিক সবচেয়ে বড় সংকট বলে মনে হচ্ছে? এবং অবশ্যই আমার একটু বিনত অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যাতে আপনার কথাগুলো এমনিতেই বোঝে, তারপর আরো বেশি সাধারণ করে একটু বলা। দেখুন, আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমার কথা বোঝে। আমার কাছে যারা কম বোঝে তারা হলো তথাকথিত শিক্ষিত এলিট শ্রেণী, যারা সাধারণ খুব ভালো করে বুঝে তারা আমি কি বলতে চাইছি। সম্পর্কে তারা খুবই সচেতন। যে আপনি যেটা প্রশ্নটা হলো কি, মানে অস্বস্তি হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে, অস্থিতিশীলতা নিয়ে, এটা যে প্রশ্ন আপনার। জি,
একটা সামাজিক অস্থিরতা রয়েছে, একটা রাজনৈতিক সংকট, নির্বাচন নিয়ে একটা ঘোরতর সন্দেহ সংশয় বুঝতে পেরেছি। এবং আমি এগুলো কিচ্ছু দেখছি না, কিন্তু এই কথাগুলো বলার মানে হলো যে জনগণ যে গণঅভ্যুত্থানটা করেছে তাকে দমন করবার বয়ান এগুলো। আচ্ছা, স্থিতিশীলতা হয়েছে, অস্থিতি আসছে, আমাদের শান্তি শৃঙ্খলা লাগবে, তো আমাদের পুলিশি ব্যবস্থা আগের মতো লাগবে, আবার শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, এগুলো তো এসব বয়ান, এসব তো ঠিক না। কারণ পলিটিক্যাল যে ট্রান্সফরমেশনটা অবশ্যই সংঘাতপূর্ণ। আমরা কি 71 মুক্তিযুদ্ধ কি সংঘাত ছাড়া পেরেছি? নিশ্চয়ই। তো সেটা কিছু হয়নি বাংলাদেশ। তার ফলে আমি মনে করি যে এই কথাগুলো যারা বলছে, স্থিতিশীলতার কথা, শান্তির কথা, নির্বাচন দিতে হবে, এই সবই কিন্তু আপনার গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার এটা একটা তত্ত্ব। এবং এই গরিব মানুষকে, মেহনতি শ্রেণীকে যারা বঞ্চিত দীর্ঘকাল ধরে, আবারও তাদেরকে বঞ্চিত করবার এটা আরেকটা বয়ান। এবং মিডিয়া এখানে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই বয়ান তৈরিতে। জি, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের যে আকাঙ্ক্ষাটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটাই তো মূল চাওয়া ছিল তাদের। সেই রাষ্ট্র, অবশ্যই। তাহলে সেই রাষ্ট্র ফিরে পেতে যথেষ্ট সংশয়, আমি আবারও বলছি, অথবা আপনি যদি আমাদেরকে একটু সহজ করে বলেন, যেহেতু আপনি অনেক কথা বলছেন, আমরা জানতে চাইছি বিধায় আপনি বলছেন, হয়তো আমরা বুঝতে পারছি না সেই সহজ পথটি কোথায়, এবং আদৌ আপনি যেগুলো বলছেন যে প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, অবশ্যই আমরা সবাই এর সঙ্গে একমত, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করবে কারা? আচ্ছা, প্রথমত আপনি কিন্তু আমার লেখা পড়েন নাই মনোযোগ দিয়ে। অবশ্যই করি, অবশ্যই করি। গণঅভ্যুত্থান এবং গঠন এই এই নামের মধ্যে এটা 2023 সালে বেরিয়েছে। ফলে গঠন শব্দের মধ্যে কিন্তু সব, গঠন বলতে কি বুঝি সবই কিন্তু ব্যাখ্যা করা আছে। না, আমি পড়েছি বিধায় আমি জেনে গেলাম, সেই অর্থে বলছি। আমি প্রথমে বলেছি সাধারণ মানুষ জানতে চাই। সেটা কিন্তু দেখুন, আমি কিন্তু বারবার বহুভাবে কিন্তু এটা ব্যাখ্যা করেছি। প্রথম কথা হয়েছে যে 5ই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা একটা ইতিবাচক ঘটনা। কিন্তু 8ই অগাস্টে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা তো আমি লিখেছি বারবারই। সাংবিধানিক প্রতিবিপ্লব মানে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য পুরনো সংবিধান আবার চাপিয়ে দেওয়া হয়েছে, এবং পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার পরে এই বিভিন্ন রকম বয়ান শুরু হয়েছে, যে নির্বাচনের বয়ান, জাতীয় ঐক্যমত, শান্তি শৃঙ্খলা, অস্থিতিশীলতা, এই নানান রকম বয়ান, যাতে এই জনগণ আর কিছুতেই এই ফিরে না যায়, যে এই গণ অভ্যুত্থানকে ভয় পায়। ফলে এই যে ভীতি তৈরি করা, এই ভীতি তৈরি করে তো আপনার শেখ হাসিনাকে ফেরত আনতেছি আমরা। ফলে এটা তো বুঝতে পারে জনগণ, যত বোকা তা তো না, তারা তো বুঝতে পারছে ওটা। কারণ এই গণ অভ্যুত্থান আমরা কমপ্লিট করতে দিই না এখনো পর্যন্ত, কিন্তু আপনার শেখ হাসিনা নিয়োজিত আপনার যে প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল আমলারা প্রতিষ্ঠিত আছে, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একইভাবে কিন্তু লুটপাট করে যাচ্ছে, একই জিনিস, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয়নি। ফলে জাস্ট একটা ব্যক্তিকে, এখন কি চলছে, একজন ব্যক্তিকে সরাই দেবেন, এখন বলছে প্রত্যেকে পরিষ্কার করে আওয়ামী লীগ আসুক শেখ হাসিনাকে বাদ দিয়ে। আমরা তো শেখ হাসিনার ব্যক্তি একার লড়াই করিনি, এটা তো একটা ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠনের জন্য লড়াইটা করেছে। ফলে ফ্যাসিস্ট শক্তি নতুন যে বয়ান তৈরি করছে, এই বয়ানটাই হতেছে এখনকার এই বয়ান, যেটা এই দেখেন জাতীয় ঐক্যমত্য। আসলে একটা কথা, আমাদের জাতীয় ঐক্যমত্য কায়েম করতে হবে। আরে ভাই, ঐক্যমত্য তো হয়েই আছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, আবার কি জাতীয় ঐক্যমত্য হবে? কারণ গণ অভ্যুত্থান তো একটা ঐক্যমত্য না হলে তো কি করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো? এইখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে অবশ্যই জন আকাঙ্ক্ষা বা গণ আকাঙ্ক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এবং তাদের যে চাওয়াটি ছিল সেটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেই গণ আকাঙ্ক্ষা যাদের, সেই গণ মানুষই তো বিভিন্ন ভাবে ডিভাইডেড। এখানে বিএনপি প্রতিনিধিত্ব করছে, তাদের অনুসারী আছে, জামাত ইসলামী প্রতিনিধিত্ব করছে, তারা আছে, এনসিপি রয়েছে, যারা যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষেরা রয়েছে। তাহলে আমি কোনটাকে গণ আকাঙ্ক্ষা বলে ধরে নিব? আচ্ছা, প্রথম বলে গণ অভ্যুত্থান কারা করেছে? সাধারণ মানুষ। এবং ইভেন আমি যদি দেখেছি রাজনৈতিক দল ছিল। আপনি আমার প্রশ্ন উত্তর দেন, কারণ আপনি প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে কিন্তু আওয়ামী বয়ান আছে। প্রথমত আপনি গণ অভ্যুত্থানটা করেছে কারা? জনগণ। রাজনৈতিক দল করে, রাজনৈতিক দল থাকে তখন কি রাজনৈতিক দল ছিল না বাংলাদেশে? ছিল, তাদের পরোক্ষ ইনভলভমেন্ট ছিল। না, সেটা ভিন্ন কথা। তাহলে ওদেরকে পরোক্ষ রাখেন, এখন ওদেরকে আপনি আবার প্রত্যক্ষ করছেন কেন? খুব ভালো কথা। এই জনগণ তো কোনো না কোনো দলের অনুসারী। আরে ভাই, ওরা তো গণ অভ্যুত্থান, তো ওরা তো গণ অভ্যুত্থানটা করে নাই। আপনি তো সিম্পল যুক্তি ওটা। ফলে তারা তো বলছেন আপনি তারা পরোক্ষ হচ্ছিল, ভালো মেনে নিচ্ছি আমি, ওটা ছিল সত্যি কথাই। তাহলে আপনি দলের কথা কেন বলছেন? জনগণ বলেন না? তাহলে জনগণের মধ্যে জনগণের প্রতিনিধি কি নাই আজকে? যেসব ছাত্র তরুণরা লড়াই করেছে, আমরা যারা লড়াই করেছি দীর্ঘ বছর বছর, তারা বিভিন্ন সময় যারা এই যে আন্তর্জাতিক ভাবে এই যে পিনাকি বলুন, কি ইলিয়াস বলুন, কি আছে কনক সারার বলুন, তারা কি লড়াই করে নাই? বহু লোক লড়াই করে। কই
ওরা কি করে হারিয়ে গেল, ওদের কি করে মার্জিনাল করে দেওয়া হলো? তাহলে এগুলো তো বলে তো চলবে না, কারণ আপনারা তো বারবারই ওই ভাষাটা ব্যবহার করছেন যে একমাত্র রাজনৈতিক দলই পাবে। তো রাজনৈতিক দলই তো বাংলাদেশকে ফ্যাসিবাদ তৈরি করেছে, ফ্যাসিস্ট শক্তি তৈরি করেছে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। আপনারা যখন সংস্কার বলেন, এটা তো বিএনপির দাবি সংস্কার, জনগণ তো সংস্কার বলে নাই, জনগণ তো গঠন বলেছে। আর জনগণের আমরা ওটা ধরে নেব, আমরা ওটা ধরে নেব কিভাবে যে জনগণ এখন সংস্কারের বিরুদ্ধে বলছে না পক্ষে বলছে? যারা প্রতিনিধি বলছে, এগুলো হলো কেন ধরতে পারবেন না? আপনি সাংবাদিক না? গণঅভ্যুত্থান তো জনগণ করেছে, তো জনগণ তো তাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব সংগঠন করে তুলবে, তারা তো করে তুলছে। এখন এটা তো লড়াইয়ের ব্যাপার। এখন আপনার ভাষাটা হয়ে গেছে একদম এক্সিস্টিং যারা পাওয়ার, এদের ভাষা। তাহলে তো আমি কি করে আপনাকে কথা বলবো? আপনি ভাষাটা বদলান আগে, কারণ জনগণই তো গুরুত্বপূর্ণ। আমি রাজনৈতিক দলের আলোচনাটা কেন করছেন? তাহলে আমাকে এখন বলুন যে আমি যে লেখাগুলো লিখেছি একটা একটা ধাপের পর ধাপ, যে এখন একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে, তাহলে এখন আমাদের লড়াইটা হচ্ছে সাংবিধানিক প্রতি বিপ্লবের পক্ষে। তো জনগণ তো করছে, তারা কি বসে আছে? ফারবাজার যারা অংশগ্রহণ করেছিলেন, আমি বারবার এক কথা বলছি যে সেখানে সব শ্রেণী পেশা, দলীয় আদর্শের মানুষেরা ছিলেন, ইভেন আওয়ামী লীগের অনুসারী লোকজনেরা ছিলেন। এখন বিষয় হচ্ছে আপনি এনসিপির কথা বলছেন, এনসিপি কি টোটাল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে? যে সেটা হলো গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে দলগুলো এই গণঅভ্যুত্থানের ফল তাদের নিজেদের বাক্সে বা তাদের নিজেদের পক্ষে নেবার জন্য তারা এখন পলিটিক্যাল লড়াইটা করছে, হুইচ ইজ ফাইন, অসুবিধা নেই, এটা তো করতেই পারে। এখন তারা নিজেদের দখলে নেবার জন্য গণঅভ্যুত্থানকে কি কি ধরনের ভাষা ব্যবহার করে, এটাই আমরা আগে আলোচনা করছিলাম। যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, বাংলাদেশে কোনো সংবিধান না থাকলে চলবে না, আইনের শাসন লাগবে, জাতীয় ঐক্য লাগবে, জাতীয় ঐক্যমত বলতে জনগণের ঐক্য না, জাতীয় ঐক্যমত বলতে দলগুলোর মধ্যে ঐক্য। এবং ইতিমধ্যে বিভিন্ন রকম কমিশন তৈরি হচ্ছে জনগণকে বাদ দেয়, দেশে বিদেশ থেকে বড় বড় এক্সপার্ট আনা হচ্ছে, জনগণ নাই। তারা কিন্তু যারা আসছে এরা কেউ কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন না, অধিকাংশই। তো ফলে এটা হলো সমস্যা, আপনি সমস্যাটাকে চিহ্নিত করেন। তাহলে এই যে সমস্যাকে সলভ না করলে তো বাংলাদেশটা অস্থিতিশীল হবে, ঠিক আছে? তার সঙ্গে আপনি যুক্ত করছেন। হ্যাঁ, তারপরে বলুন। আমি কি প্রশ্ন করতে পারি এখন? এবার আচ্ছা, অবশ্যই আপনি বলছেন জনগণের ঐক্যমত দরকার। আমি বারবার ওটি বোঝার চেষ্টা করছি, জনগণের ঐক্যমত বোঝার ব্যারোমিটারটি কি? জনগণ তো গড়ে উঠেছে লম্বা লড়াইয়ের মধ্য দিয়ে। এই লড়াইটা কি ছিল? ফ্যাসিবাদ বিরোধী যারা, এরা হলো জনগণ। ফ্যাসিস্ট শক্তি বিরোধী যারা, এরা হলো জনগণ। আর এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরোধী যারা লড়াই, এরা হলো জনগণ। তো এই জনগণ 71 সালের আগে কি আপনি পাকিস্তানের যারা আমাদেরকে মারছে দেখে জনগণ বলবেন? 71-এ যখন যুদ্ধ হয়েছিল তখন জনগণ বলতে, আমরা তো পাকিস্তান অন্তর্ভুক্ত ছিলাম, তো পাকিস্তানের জনগণ কি জনগণ ছিল আমাদের চিন্তার মধ্যে? তারা আমাদের শত্রু ছিল না? তারা এখন নিশ্চয়ই আপনি তাদেরকে জনগণ করে হাজির করতে চাইছেন, তারা তো জনগণের শত্রু। এখন যাদেরকে আপনি কিন্তু কিন্তু যেই জনগণের ইনভলভমেন্ট ছিল, যে সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, আমি তো নিজে সংবাদকর্মী হিসেবে রাজপথে ছিলাম। তারা তো আওয়ামী লীগ আকারে পার্টিসিপেট করেন, আপনি কেন এক কথা বারবার বলছেন? আওয়ামী লীগ আকারে আপনি দেখেছেন কোন আওয়ামী লীগের ব্যানার? আপনি কি দেখেছেন কোন বিএনপির ব্যানার? আপনি কোন রাজনীতির ব্যানার দেখেছেন? না না, আপনি ভুল করছেন এগুলা, কারণ সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন। এখন এই ভিন্ন ব্যানারটাকে নষ্ট করার জন্য ক্রমাগত ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্ররা এটা করছে, ছাত্ররা ওটা করছে, তরুণরা এই করছে, তরুণরা ওই খারাপ করছে, এই রাজনৈতিক দলগুলো এই প্রভাকাণ্ডা শুরু করেছে। তার সঙ্গে আমি মনে করি আমরা গণমাধ্যমের আমরা যুক্ত হওয়া উচিত নয়। হিস্ট্রি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, এই কোন রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই। তাহলে জনগণ বলতে বুঝবো আমরা তারাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অংশগ্রহণ করেছে, তারাই জনগণ, এবং তারা কখনো রাজনৈতিক পরিচয় করে নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল, সেখানে যেমন সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব থেকে একটা জায়গা ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল। এখন আবার ওরা তো কেউ বলে না আমরা ছাত্র দল আকারে আসছি, কেউ তো দাবি করে নাই। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি একটা পার্ট হয়ে গেল। আমি আপনার সমস্যাটা কি বলি আপনাকে? আপনি ছাত্র দল, ছাত্র আওয়ামী লীগ, এগুলো বলে আপনি বৈষম্যের যে ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, যে ব্যানারটা, এটাকে আমি বলবো কেন? এটা আমি বলবো কেন? যারা ছাত্র দল, ছাত্র শিবির, যারা একসাথে লড়াই করেছে, তারাই বলছে তাদের কথা। ওরা কি ব্যানার নিয়েছিল? ব্যানার নিয়েছিল না। এখন এই বৈষম্য তারা বলছে, আমি বলি যেমন ফরহাদ বাজার, আমি একটু তাদের বক্তব্যটা বলি, এটা আমার বক্তব্য নয়। নিশ্চয়ই আপনি তাদের মুখ থেকে অনেকবার শুনেছেন, অসংখ্যবার শুনেছেন।
না, এবারটা আপনি এটা যদি বলেন তাহলে আমি বলবো যে আপনি খুব অন্যায় করছেন, কারণ আপনি একান্তই একটা বিশেষ কিছু দলগুলোকে তাদের পরিচয়কে এখন এই যে আমাদের সমস্যা, এখন আপনার মতের সাথে কিন্তু না মিলে এখন আপনি আমার দলীয় মতের সাথে- সাইনবোর্ড দিয়ে আমাকে যে কোনো এক জায়গায় ঠেলে ভাই, দিবেন। ভাই, এটা জানিয়ে শুনুন, এটা তো আমার মতের সঙ্গে মিল অমিলের ব্যাপার না। আপনি ফ্যাকচুয়ালি একটা সাংবাদিক আকারে ফ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছেন। আমি সেই ফ্যাকচুয়ালি তথ্য আপনার সামনে দিচ্ছি, নিশ্চয়ই আপনি দিচ্ছেন না, ছাত্র আপনি দল। আমাকে বলেন না ছাত্র দলের ব্যানার কোথায় ছিল। আচ্ছা, আমি যেটা ছিল না, কিন্তু আমি যেটা বুঝাচ্ছি আপনাকে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আমাকে শেষ করতে দিন, আপনি প্রশ্ন করলে তো হবে না, শুনুন আগে। আপনি বিরোধী দলকে বলতে থাকেন, আমি শুনবো আপনার না, কথা। তাহলে কি হবে? ফাইন, আমার কথা শুনতে আমার কথা বলুন, আমি বলতে দিন। আমার প্রথমত হলো যে বিএনপি টিএনপি তো চেষ্টা করেছে এর আগে, এটা বলতে পারে না। আমি তো লিখেছি যে খালেদা জিয়ার অবদান আছে গণঅভ্যুত্থানে, কিন্তু তিনি তো জাতীয়তাবাদী দল আকারে অভ্যুত্থানটা হয়নি। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে অভ্যুত্থানটা হয়নি, তো আপনি কেন ওদের দলের কথা বলছেন? তো এটা তো অযথা কুতর্ক করছেন আপনি। আমরা সিম্পলি তাদের দাবি, আপনি একতরফা আমাকে ব্লেম করছিলেন, তাদের দাবি। আমি উত্তরটা দিচ্ছি, শুনছেন না তো আপনি? এটা তো বারবার তো বলা আচ্ছা, দরকার। বলুন। আমাদের লেখার মধ্যে আছে বারবার বলেছি আমরা, এবং তারা তো বলে না কখন। আমি যখন সামনে দিয়ে তারা তো এই প্রশ্ন করে না, প্রত্যেকে একমত যে আমরা অবদান আছে, আমি মনে করি তাদের অবদান আছে। কিন্তু যখনই আপনি জনগণ কথাটা দেখেন, শুরুতে জনগণ কাকে বলি? জনগণ হলো যখন তাদের তথাকথিত দলীয় পরিচয় বাদ দিয়ে আমরা একটা সামষ্টিক একটা জনগণের শক্তি আকারে হাজির হয়েছি। জনগণের সে সামষ্টিক শক্তির নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা রূপ নিল বৈষম্য বিরোধী আন্দোলন। এটা হলো জনগণ। ফলে ওই নামটাকে যখন আপনি বাদ দেন জনগণ থেকে, তখন আপনি অবশ্যই এই পুরনো ফ্যাসিস্টদের, পুরনো ফ্যাসিবাদীদের পক্ষে আপনি চলে যান। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি নামটাকে আপনি একেবারে মুছে ফেলতে চান হিস্ট্রি থেকে। ফলে সেই জন্য পরবর্তীকালে আমরা যখন দেখেছি ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, ছাত্র জনতার সঙ্গে সৈনিকরা যোগ দিয়েছে, এবং যে ব্যানারটা ছিল সেই জনগণের যে নাম, যেটাকে আপনি বলছেন জনগণ বলতে কিছু নাই, একমত, সে জনগণের নামই ছিল বৈষম্য বিরোধী ছাত্র তরুণদের আন্দোলন। এই হলো ব্যানার। তো জনগণ তো কংক্রিট আগে ছিল, তারা তো কিছু ছিল না। তাহলে এই কথা কেন বলছে জনগণ মানে বিমুক্ত? জনগণ তো কখনোই বিমুক্ত থাকে না। ফরাসি বিপ্লবে জনগণ বিমুক্ত ছিল না, সেখানেও তাদের একটা ব্যানার ছিল জনগণের ব্যানার। তখন আপনার যে স্টেট গুলো ছিল, 3টা স্টেট, সেই 3টা স্টেটের বিরুদ্ধে তার সবচেয়ে বিখ্যাত যে লেখক যে সিএসএস, তার যে লেখা পড়েন, যে বিপ্লবী যে লেখা, যার রেগুলেশন রেভলিউশন, তারা তো জনগণের পক্ষে লড়াইটা করেছে। তারা কি রাজতন্ত্রের পক্ষে লড়াই করেছে? রাজতন্ত্রকে উৎখাত করেছে লড়াই। সেখান থেকে গণতন্ত্র কায়েম হয়েছে। ফলে আমরা আগে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করি, বাংলাদেশের সেই কনসেপচুয়াল পার্টটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমরা বাংলাদেশের এখনকার রাজনীতিটা বুঝবো। ঠিক আছে, এই হলো কথা আমার দেখতে। জি বলুন। ঠিক আছে, এখন আমার একটু পাল্টা প্রশ্ন আছে বোঝার জন্য আপনার কাছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানেই জনগণ, আপনি তো এটাই বলার চেষ্টা করছেন, তাই না? প্ল্যাটফর্মের নামে জনগণ একত্রিত হয়েছে। জনগণ তো আপনি উত্তর দিচ্ছেন জনগণ একটা বিমুক্ত। আমি যে জনগণ কখনোই বিমুক্ত থাকে না। আমি বিমূর্ত বলিনি তো, আমি বিমূর্ত বলিনি, বরং মূর্তিমান, বরং মূর্তিমান সব দলের মধ্যে থেকেই ছিল, আমি সেটাই বলার চেষ্টা করছি। আপনার নাম ধরুন, আপনার নাম আমার নাম ফরাদ মাজার, আমি তো একটা মুক্তি, আমি তো মানুষ নাম ফরাদ মাজার, সুনির্দিষ্ট নাম হলো ফরাদ মাজার। যে মানুষ হলো বিমুক্ত, জনগণ বিমুক্ত। আর এই ঐতিহাসিক মুহূর্তে যখন গণঅভ্যুত্থানটা ঘটেছে, তখন জনগণ যে পরিচয়ে হাজির হয়েছিল তার নামই ছিল বৈষম্য বিরোধী আপনার আন্দোলন। এই কথা, জনগণ অবিমুক্ত না। জি। এখন এখন আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি, কোট আনকোট বলছি, এবং নিশ্চয়ই আপনি এর সঙ্গে একমত হবেন। অসংখ্যবার দেখেছে এই নিউজ। আমি বিএনপি জামাত ইসলামী বাদ দিলাম, ছাত্র শিবির, ছাত্র দল, তারা দাবি করছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরা নেতারা স্বীকার করেছেন, হ্যাঁ আমরা সবাই একসাথে লড়াই করেছি, একসাথে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করেছি। এখন ছাত্র দল থেকে, ছাত্র শিবির থেকে ছিল, আবার বৈষম্য বিরোধী নেতৃত্বে যারা ছিল তারাও ছিল। এখন এইগুলো তো আলাদা হয়ে গেছে, তাই না? এখন উমামা ফাতেমা, আমি একটু বলি, উমামা ফাতেমা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র, তিনি পদত্যাগ করলেন। তিনি বললেন যে এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন। আমি দলের কথা বাদ দিলাম, উমামা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবেই তিনি রিজাইন করলেন। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি বলবো, যে আমরা কি এখন তাহলে বৈষম্য বিরোধী নামটা টিকে আছে বিধায় পুরো জনগণকে ধরে নেব এই ব্যানারের পেছনে, নাকি যারা ছিল অন্যান্য স্টেক হোল্ডার, যারা অংশীজন, তাদেরটাও আমরা বিবেচনায় নিব? আমরা হিস্ট্রিকে হিস্ট্রি আকারে বলছি। প্রথমত উমা ফাতেমা ওর একদম সঠিক কথা বলেছে, ওটা বলেছে চিন্তা হয়ে গেছে। আর আমি এটাকে শুধুমাত্র একটা তাত্ত্বিক ভাষায় বলেছি, সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে 8 তারিখে। এটা তো একই কথা, ও ঠিকই বলছি। আর উম্মে ফাতেমাকে আমি
শুধু তাই না, ওকে আমি খুব রেসপেক্ট করবো, কারণ সে একটা মাত্র মেয়ে, সে দুঃসাহস দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার সে প্রত্যাখ্যান করেছে। ফলে তার মধ্যে তো জনগণের স্পিরিটটা আছে, ফলে ও তো সিম্বলাইজ করে জনগণ এখন। ফলে ডেফিনেটলি সাংবিধানিক প্রতি বিপ্লবের পরে যারাই বলছে এটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বা বিপ্লবটা চিন্তায় হয়ে গেছে, এটা আবারও পলিটিক্যাল পার্টিগুলো এটাকে নিজেদের দখলে নিয়ে যেতে চায়, তো তারা তো সকলেই ঠিক বলছে, আমি তাই বলছি, এটা তো নতুন কিছু না। ফলে এই লড়াই তো চলবেই, একটা গণঅভ্যুত্থানের পরে সেটা সব শেষ হয়ে গেছে। আর গণঅভ্যুত্থানের পরে নানান রকম ধারা গড়ে উঠবে, তারা এটার পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, এতে তো বিস্মিত হওয়ার কিছু নাই। ফলে আগামী দিনের লড়াইটা স্থির হবে শেষ পর্যন্ত জনগণের এই স্পিরিটটা, তার যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটে সে টিকে রাখতে পারে কিনা, এটা তো পলিটিক্যাল লড়াই। আমি একটা হিস্ট্রিক্যাল উদাহরণ দিই। শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চান নাই, তিনি চেয়েছিলেন প্রাদেশিক সাহিত্য শাসন। তো প্রাদেশিক সাহিত্য শাসনটা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রূপ নিয়েছে। তিনি মুসলিম লীগ করতেন, তিনি কিন্তু পাকিস্তানের ভাগ করতে তিনি চান নাই, কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে তখন তিনি বলেন যে পুরো বাংলাদেশের আন্দোলনটা আমরা করছি, আওয়ামী লীগ। এটা হলো আমাদের পুরো সমস্যার একটা বিরাট একটা গোড়ার জায়গা। যখন আওয়ামী লীগ এটা একা দাবি করা শুরু করলো, এটা হলো প্রবলেম। এখনো বিভিন্ন দলগুলো দাবি করছে, আমি কিন্তু একবারও দাবি করি নাই যে বৈষম্যহীন ছাত্র তরুণরাই একমাত্র দাবিদার গণঅভ্যুত্থান, তারাও দাবি করে নাই একবারও। তারা বলছে যে এবং তারা যখন গণঅভ্যুত্থান সেই জায়গা থেকেই মোটামুটি ঘুরপাক খাচ্ছে যে জনগণটা কারা। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা সেখান থেকে গড়ে ওঠা যে জাতীয় নাগরিক পার্টি, তারা যদি বলছে সেটাই জনগণের ভাষ্য, নাকি জনগণের ভাষ্য আরো অনেক কিছু আছে? জনগণের ভাষ্য তো সেটা লড়াইয়ের ব্যাপারে ভাই। আপনার বয়ান যদি প্রদর্শিত হয় তাহলে আপনার আমি একটু, আপনি যে প্রশ্নকালে আপনি একটা রাজনৈতিক দলের ভাষ্য যদি জনগণ গ্রহণ করে তো ওটাই জনগণের ভাষ্য হবে। ফলে রাজনৈতিক লড়াই দ্বন্দ্বকে তো আপনি রবার দিয়ে মুছে ফেলতে পারবেন না, রিয়েলিটি এটাই তো এটা তো করতে পারবেন না। ফলে এখন এনসিপি তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো লিখেছি ওটা, আমি মনে করি যে এনসিপি কে রাজনৈতিক দল করা ঠিক হয়নি, আমি বলেছি, লিখেছি। কারণ এটা হলো ওই যে নির্বাচনের দ্বারা এই যে আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে বদলাবার একটা কৌশল। তো আমি মনে করি ঠিক আছে, এটা যদি তাদের নীতি না হয়ে কৌশল হয়, এটা ঠিক আছে, হতে পারে, যেহেতু তারা একটা লড়াই সংগ্রাম করতে গিয়ে তারা এটা ঠিক করতে পারেনি, তো ভুল তো আমরা সকলেই করেছি, তো একাতে করেনি। তো এই ভুলটা করার পরিপ্রেক্ষিতে তারা এটাকে শুধরাবার জন্য তারা চেষ্টা করছে। এখন তো উচিত ওকে, এখন আপনি জনগণ কাকে গ্রহণ করবে, আমার কথা কি গ্রহণ করবে, নাকি আপনি বিএনপির বক্তব্য নেবে, কি জামাতের বক্তব্য নেবে, এটা জনগণকে ভাবতে দিন, অসুবিধা নাই। কারণ যারা জনগণ যাদেরকে গ্রহণ করবে ওরাই তো সামনে রাজনীতি তার, ঠিক না? আমি একটু আপনি যে প্রসঙ্গটা আনেন সেই প্রসঙ্গে আসতে চাই যে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করেছে উমা ফাতেমা, কিন্তু এই যুক্তরাষ্ট্রই যখন এই গণ অভ্যুত্থানে তারা নিজেদের ইনভলভমেন্ট ঘটালো, অথবা আপনি যার সম্বন্ধে বলেছেন এর আগে সমকালকে আপনি সাক্ষাৎকারে বলেছেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি ডেভিড স্যাক্স, তিনি যে দাবি করেছেন এর মধ্যে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল বা আমেরিকার যোগ সাদৃশ্য হয়েছে, আপনি নিজেও বলেছেন যে এটিকে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি এটি সাম্রাজ্যবাদী একটি শক্তির খেলা ছিল পেছন থেকে? আমি পেছন থেকে বলছি, আমি সামনের কথা বলছি না। আপনার সাংবাদিকতার ভাষাটা আমি মনে করি আরো ভালো হলে ভালো হতো। এটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ সবসময় চেষ্টা করবে আপনার জনগণের অভ্যুত্থান, জনগণের শক্তিকে ঠেকাতে। এটা তো নতুন কিছু না, এটা নতুন কিছু না, সর্বোচ্চ চেষ্টা, সে যুদ্ধ করতে চাচ্ছে এখন ইরানের বিরুদ্ধে। আপনি ইসরায়েলকে আপনার একেবারে অখাতার অর্থ ঢেলে দিচ্ছে, আপনার একেবারে গাজাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অবশ্যই একটা আপনার শেখ হাসিনাকে সরাতে দিয়েছে, এটা আমরা সকলেই জানি, এবং বিএনপিকে ব্যাকআপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তো ডেফিনেটলি বিএনপির সঙ্গে তো ডেফিনেটলি বিএনপি একটা বিপ্লবী গণমুখী রাজনৈতিক দল তো নয়। ফলে সাম্রাজ্যবাদ এভাবে ফাংশন করে। দিল্লি যদি আপনার হাসিনার মধ্য দিয়ে ফাংশন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে দিয়ে ফাংশন করছে। তো এটা হলো ফ্যাক্ট। এতে বিস্মিত হওয়ার, এখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবার কিছু নাই। জেফ্রি স্যাক্স কথাটা খুব পরিষ্কার করেছেন যে এখানে রাষ্ট্রের কোন রূপান্তর ঘটে না, এটা আমি তো একই কথা বলি, রাষ্ট্রের কিন্তু কিন্তু যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট ষড়যন্ত্র বলতে, প্লিজ এটা আমি করেক্ট করে দেবো, যদি আমাদের সঙ্গে কথা বলতে আসেন কথা শেষ করতে দিই, মাঝখানে দিয়ে এটা হচ্ছে যে আপনার যদি আপনার গণ অভ্যুত্থানের পরে যে আপনার পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো সেটা তো 5 তারিখ 8 তারিখের ব্যবধান তো বিশাল। 8 তারিখের পরে তো সমস্ত রাজনৈতিক মানচিত্র বদলে গেছে। তো সে রাজনৈতিক মানচিত্র যখন বদলে গেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে জেফ্রি স্যাক্সের বক্তব্যটা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এই কথা তিনি 18 তারিখে বলছেন, তারিখগুলো ভুলে যান না, কে কখন বলছে। আমি তার বহু আগে বলেছি এটা সাংবিধানিক প্রতিনিধি। তো আমরা তো ভিন্ন কথা বলছি না, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো আমি বলি না, এটা তিনি বলেছেন।
ফলে ডেফিনেটলি এখানে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটাবার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। তার মানে এই নয় যে আমরা ডক্টর ইউনূসের সরকারের বিরোধী, এটা ভাববার কোনো কারণ না। আমরা ডক্টর ইউনূস সরকারকে সতর্ক করার জন্য এই কথা বলবো যে আমাদের কিছুতেই মার্কিন সাম্রাজ্যবাদের থাবার অধীনে এই রাষ্ট্রকে নেওয়াটা ঠিক হবে না, এবং আশা করি তিনি এটা শুনবেন। এবং এখন যারা এখানে এই সরকার আছেন, আমি মনে করি না যে সরকার মার্কিন সাম্রাজ্যবাদে একটা পুতুল সরকার তারা বসে দিয়ে। ফলে আমাদের সমাজে দ্বন্দ্ব সংঘাত, এই সংগ্রামগুলো তো চলবে, সরকারের পর্যায়ে চলবে, আমলার পর্যায়ে চলবে, নীতি নির্ধারণী পর্যায়ে চলবে, এটা সাংস্কৃতিক পর্যায়ে চলবে, বিভিন্ন পর্যায়ে লড়াইগুলো চলবে। ফলে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে লড়াইটা তো নিচকে কনস্পিরেসি না, এটাকে কনস্পিরেসি ভুল ভুল ভাবলে চলবে না। কারণ গণ অভ্যুত্থানের ধারণা, দার্শনিক ধারণা, এগুলো তো একেবারে প্রিপলে জনগণের নিজের ধারণা। ফলে এই ধারণাগুলোকে বুঝতে হবে কোনটা জনগণের বয়ান আর কোনটা সাম্রাজ্যবাদী বয়ান। এটা হলো পার্থক্য। আছে দেখেন জওহরলাল মমদানি আছে, দেখেন নিউ ইয়র্কে তিনি মেয়র হয়েছেন না, তাকে কি বলেছে ট্রাম্প? তাকে বলেছে তাকে সে মার্কিন যুক্তরাষ্ট্রে তাড়িয়ে দেবে। আমি ডেমোক্রেটিক প্রাইমারিতে তাদের একটা মেয়রের আকারে একটা গুরুত্বপূর্ণ তাদের রাজনৈতিক নেতা, যেহেতু সে মুসলমান, যেহেতু সে ইসরায়েল প্রশ্নে তার ভিন্ন অবস্থান আছে, তাকে তারা বলছে যে তাকে আমরা সে নাকি ইমিগ্রেশন ভায়োলেশন করছে, সে নাকি মার্কিন সিটিজেন না, ওকে সে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেবে। এই যে সাম্রাজ্যবাদের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে ট্রাম্পের যে 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 দৃষ্টিভঙ্গি আপনি দেখছেন, একদম সিম্পল একটা জওহরলাল মমদানি শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, শুধুমাত্র সমাজতান্ত্রিক হওয়ার কারণে, তাহলে বাংলাদেশেও আমরা কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য ইতিবাচক? এটা তো হতে পারে। তাহলে বাংলাদেশকে তারা আরশোলা মনে করে, উই পোকা মনে করে, আমার চেয়ে এরকম মনে এখন আন্তর্জাতিক ভাবে চলতে হবে। কি বলুন, কোন শক্তিকে আমরা বাংলাদেশের বন্ধু মনে করবো আন্তর্জাতিক ভাবে? এইভাবে বন্ধু আলোচনা হয় না পৃথিবীতে। রাষ্ট্র মাত্রই আর সমস্ত রাষ্ট্র তার সম্ভাব্য শত্রু। এগুলো পলিটিক্যাল সায়েন্সের 1 নম্বর কথা। রাজনৈতিক সাহিত্যে প্রথম শেখে সকলে যে রাষ্ট্র মাত্রই অন্য সকল রাষ্ট্র তার শত্রু, এবং এটাকে ভেবেই তাকে রাষ্ট্রটা গঠন করতে হয়। যদি রাষ্ট্রবিজ্ঞানের একেবারে প্রাথমিক শর্ত আমি অন্তত জানি, কিন্তু কথা হচ্ছে আবার আন্তর্জাতিক বিশ্বকে এড়িয়ে তো আমি একাও চলতে পারবো না, কাউকে না কাউকে। আমার কথা তো বলি না, আমি কি করে এড়িয়ে চলবো? তার বলেছেন, আমি তো বলিনি যে আপনি বলছেন, এটা আমার মন্তব্য। আমি এই মন্তব্যের সূত্র ধরে প্রশ্ন করতে চাই। ঠিক আছে, এখন আপনি সাম্রাজ্যবাদের মধ্যে একটা ষড়যন্ত্র নাই, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রচনার পদ্ধতিটা হচ্ছে এটা কূটনীতির সম্পর্ক। এটা বলে কূটনীতি, শব্দটা কুটো, ক দীর্ঘ ইকার ট। কুটো মানে তার সঙ্গে একটা বিভিন্ন রকম সব তার পাতে চলা যাবে না। শত্রুর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একমত, কিছু কিছু ক্ষেত্রে আপনি তার শত্রুতা করবেন, নির্ভর করছে কোন প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমাদের পণ্য আমদানি করছে, আমাদের পোশাক শিল্প নিচ্ছে, ফলে তার সঙ্গে আমি বাণিজ্যিক সম্পর্কটা খারাপ করতে পারবো না। কিন্তু তার সঙ্গে আরো অন্যান্য ক্ষেত্রে সে যে আমার দেশে অভ্যন্তরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে, এই ব্যাপারে কি আমরা জনগণকে সচেতন করবো না? আপনি কি বলছেন? তাহলে আমার ওই জায়গা থেকে প্রশ্ন, কূটনৈতিক জায়গা থেকে আমাদের আসলে কার প্রতি আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত? সবাই শত্রু, আমি রাষ্ট্রবিজ্ঞানের ভাষা অনুযায়ী ওটাকে স্মরণে রেখে, ঠিক আছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া স্মরণে রেখেই আমাকে এখন কার সঙ্গে চলতে হবে? আমার পররাষ্ট্র নীতি তো নাই, আমি আমার দেশের স্বার্থ দেখবো, আমার দেশের বিনিয়োগের জন্য, আমার দেশের টেকনোলজি ট্রান্সফারের জন্য, আমার দেশের সিকিউরিটির জন্য যা যা কিছু দরকার, যার কাছ থেকে পাই সেটা আমি নেব। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, সেটা চীন হতে পারে, সে যে হতে পারে সেখান থেকে। ঠিক আছে না? এই তো সহজ ব্যাপার, এ তো অন্য কিছু না। এবং অনেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্টটা ছিল সেটি কোন প্রক্রিয়া ছিল? তারা কি এখানে কোন ধরনের রসদ সরবরাহ দিয়েছে, নাকি বুদ্ধিমত্তা সরবরাহ করেছে, নাকি অস্ত্র সরবরাহ করেছে? এই প্রশ্নগুলোর উত্তরে আপনি কি বলবেন? বাংলাদেশের রাষ্ট্র তার যে নীতি নির্ধারণ থেকে শুরু করে পলিসি মেকিং সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাব। কারণ এখানে ডেভেলপমেন্ট ফান্ডের বড় একটা ফান্ড আছে মার্কিন, তার মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেন, এডিবি থেকে নেন, ঠিক আছে না? এবং আপনি আন্তর্জাতিক নীতি আপনি অনুসরণ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটাই প্রয়োগ হয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি গণঅভ্যুত্থানের ক্ষেত্রে জানতে চাচ্ছি, গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তাদের যে ইনভলভমেন্ট ছিল সেই বিষয়ে জানতে চাচ্ছি, তারা কিভাবে এটাকে তারা নিজেদের মতো ব্যবহার করতে পেরেছে এভাবে। যখন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আকারে আপনি ভাববেন না, আপনাকে ভাবতে হবে যে আপনার এখানে গণঅভ্যুত্থানটা সাংবিধানিক প্রতি বিপ্লবের রূপ নিল কেন? কেন তারা পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখলো? কারা রাখলো?
কেন রাখলো, কারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে এই বর্তমান সংবিধানের অধীনে শপথ নিতে হবে? এটা বের করলে তো মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজে পাবে না। আমি তো সাংবাদিক। এটা তো অভ্যুত্থান পরবর্তী তাদের যে প্রভাব, আর অভ্যুত্থান চলাকালীন প্রভাব বা তার আগের যে প্রভাব। আমি এক বছর বুঝতে পারিনি। প্রথমত আমি বলছি যে এটা আপনি তাহলে স্বীকার করছেন যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে? আপনার বক্তব্য অনুযায়ী আমি ধরে নিচ্ছি, মানে আপনার বক্তব্য অনুযায়ী ধরে নিচ্ছি। সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, বুদ্ধিবৃত্তিক ভাবে কি করে হয়েছে এটা আমি ব্যাখ্যা করছি আমার লেখাতে। আপনি সাংবাদিক আকার আপনি খুঁজবেন, আমাকে তথ্য দেবেন যে কারা কারা এই 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 রাজ- এই এই সিদ্ধান্ত নিল যে সংবিধানের অধীনে শপথ নিতে হবে। তো কারা নিজে তো আমার চেয়ে আপনি ভালো বুঝবেন। আমি বুদ্ধিবৃত্তিক আকারে যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা এই, আমাদের সমাজে সাংবিধানিক প্রশ্নে, সংবিধান, গণতন্ত্র, রাসায়নিক ক্ষমতা, কেমন সভারেন্টি, সার্বভৌমত্ব, এইসব প্রশ্নে বুদ্ধিবৃত্তিক চেতনা অত্যন্ত দুর্বল। এই কারণে ঘটনাটা সহজে ঘটতে পেরেছে। যদি আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে সচেতন থাকতাম তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কেন কোনো শক্তি আমাদেরকে এই 5ই আগস্টের পরে দুর্বল করতে পারতো না, এই সুযোগটা তারা নিতে পারতো না। যেহেতু আমাদের সমাজটা দুর্বল, আমাদের একটা শক্তিশালী গণমাধ্যম নাই, আমাদের একটা শক্তিশালী সাংবাদিক শ্রেণী নাই যারা আমাদেরকে সত্যিকার অর্থে ঠিক মতো তথ্য দেবে, ঠিক মতো তথ্য হাজির করবে, ফলে তারাও সাম্রাজ্যবাদের কাছ থেকে নানান ভাবে তারা উপকৃত। এই উপকারের কারণে আমরা এই গণঅভ্যুত্থানটা আমাদের আমার প্রশ্ন ছিল যারা মহাজন, অভ্যুত্থানের আগে অথবা অভ্যুত্থান চলাকালীন সময়ে বা তারও আগে যে আন্দোলনটি ছিল, কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই সময়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের ভূমিকা রেখেছে আপনার কি মনে হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদিনই কি এম্বাসি গুলোতে যায় নাই? আমাদের রাজনৈতিক দলগুলা পার্টিতে যায় নাই, তাদের মদ খাই নাই, তাদের চিজ খাই নাই, তাদের পনির খাই নাই, তাদের পার্টিতে যায় নাই? আপনি কি প্রশ্ন করছেন? আপনি দেখছেন না সরাসরি করে, যেটা আন্তর্জাতিক আইনের। পার্টিতে গিয়ে মদ খেলে খাওয়া দাওয়া করলেই কি একটা প্লট নির্মাণ করা হয়ে যায়? এম্বাসি মাত্রই একটা পর্দে, এম্বাসি মাত্রই সে আমার শত্রু রাষ্ট্রের প্রতিনিধি, যেহেতু বিশ্বে বাস করি বলে তার এম্বাসি আছে। ফলে আমরা এম্বাসির কিন্তু আজ আন্তর্জাতিক যে সকল আইন আছে সেখানে এম্বাসিরও উচিত না কোনো জায়গাতে ইন্টারভেন করা, এটা তো একটা সভারেন স্টেট। অবশ্যই অবশ্যই। তারা এই প্রশ্নগুলো কেন আমাকে করছে? আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক দলের উচিত নয়, আনলেস ইট ইজ এ ফর্মাল মিটিং। ফর্মাল মিটিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি এম্বাসি ডেকেছে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোকে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি কি সারাক্ষণ দেখা করছেন, সারাক্ষণ কথা বলছেন, তাদের লোকজনের সঙ্গে চলাফেরা করছেন, তো তারা তো এখানে সক্রিয় রে ভাই, তারা তো সারাক্ষণে অ্যাক্টিভলি এখানে বাংলাদেশে আছে। তো এটাকে আমি খুঁজে বের করবো না সাংবাদিকরা বলবো? আমি তো আপনি বলেছেন যেটা উড়িয়ে দেওয়া যায় না, যে জেফ্রি ডেভিড স্যাক্সের মন্তব্যকে আপনি উড়িয়ে দিতে চান, সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন। আমি তো তাকে বুদ্ধিজীবী তার বক্তব্য আকারে উত্তর দিয়ে যাচ্ছি, খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের। আমি তো উড়িয়ে দিচ্ছি না, তো আমি তো বলতে পারি আপনার কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করছি যে আপনি কিছু জানেন কিনা, আমার কাছ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা। আমি বুঝি না, আপনি বুঝতে পারছেন, আমি তো সাংবাদিক নাই। তাহলে আমি যখন বলছি এটা ভেবে দেখার দরকার, অবশ্যই আমি তো আমার ইন্টেলেকচুয়ালি ব্যাখ্যা করছি যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে একটা ইনভলভমেন্ট ছিল। আর আপনার এটা আমার বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা তো আমি দিয়ে যাচ্ছি সারাক্ষণই। এখন যেখানে আপনি চাইতেছেন ফিজিক্যালি এজেন্ট ধরবেন কি, মানে মার্কিন চর খুঁজতেছেন আপনি, তো মার্কিন চর খোঁজার দায়িত্ব তো আমার না, ওটা গোয়েন্দা বিভাগকে বলেন। যেহেতু আপনি যেহেতু বুদ্ধিবৃত্তিক তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, বুদ্ধিবৃত্তিক যেই পরিকল্পনা বলি বা সামনের দিনে এগিয়ে যাওয়ার যেই পথনকশা বলি, আপনি তো সেগুলো দিচ্ছেন, সেই বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে আপনার ফাইন্ডিং এ কিছু আসে কিনা সেটি আমাদের জিজ্ঞাসা আপনার কাছে। কারণ সাংবাদিকরা তো আপনি বারবার সাংবাদিক হিসেবে আমাকে আরো বেশি সমৃদ্ধ হওয়ার কথা বলছেন। অবশ্যই আমার সমৃদ্ধ হওয়ার বিষয় রয়েছে, অবশ্যই আমি প্রতিনিয়ত শিখছি। আমি শেখাগুলো তো আপনাদের কাছ থেকে হতে পারে, হতে পারে। আমাদের আলোচনাটা অনেক বেশি সমৃদ্ধ হতো, কারণ আপনিও তথ্য দিতেন, আমি তথ্য পরিপেক্ষিত কথা অনেক সমৃদ্ধ হতো। সাধারণ মানুষের মনে তাহলে আপনি আমার অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সেই উত্তরগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করবো সেখান থেকেই। আমি প্রথমে বলে গিয়েছি আমার কাজটা হচ্ছে যে তারা বুদ্ধিবৃত্তিক ভাবে বলা যে জেফ্রি স্যাক যে বক্তব্যটা বলেছেন এবং এটাকে ফেলে দেওয়া যায় না। দেখুন আমি কিন্তু বলি নাই যে আমি সমর্থন করি, একমত, তা বলি নাই, এটাকে ফেলে দেওয়া যায়। তার মানে এখানে একটা তৎপরতা তো রয়েছে, এটা তো ঠিকই বুঝতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে, আমলাদের মাধ্যমে তো অবশ্যই প্রভাব আছে সব। এখন সেটা তো খোঁজার দায়িত্ব আমার না। আমি তো দেখবো যে, কিন্তু আপনার কাছে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যদি প্রশ্ন তাহলে মার্কিনীদের স্বার্থটা কি ছিল? শুধুমাত্র আওয়ামী শাসনটাকে উৎখাত করা, নাকি আরো কোনো গভীর কোনো পরিকল্পনা ছিল? প্রথম স্বার্থ হচ্ছে জনগণের উত্থানকে ঠেকে দাও।
বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর হোক এবং ক্ষমতা জনগণের কাছে যায় এবং বাংলাদেশ একটা সমৃদ্ধশালী রাজ্যে পরিণত হোক, এটা তারা চায় না। কারণ তারা এই সকল পরাশক্তি চায় বাংলাদেশ এবং লুটেরা মাফিয়াদের একটা রাষ্ট্র হয়ে থাকুক এবং তাদেরকে তথাকথিত নির্বাচনের নামে একটা ভুয়া গণতন্ত্রের চেহারা নিয়ে এসে থাকুক, এটা তারা সকলে চায়। যেন তারা প্রতি 5 বছর পর পর আমরা কিছু ডাকাতদেরকে নির্বাচিত করে আনতে পারি, এটাই তারা চায়, সকলে চায়। তাই ফলে এটার বিরুদ্ধে যখন জনগণ রুখে দাঁড়িয়েছে এই আপনার 5ই আগস্টে, এটাকে নস্যাৎ করার জন্য এখন সকলে হাত মিলিয়েছে। তার সঙ্গে আমাদের রাজনৈতিক দল এবং পরাশক্তিগুলো সকলে হাত মিলিয়েছে কি করে এই গণ অভ্যুত্থানকে দমন করা। ফলে এটা সম্পর্কে জনগণকে সতর্ক করা, জনগণকে হুঁশিয়ার করা, এটা আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি এবং এটা আমি করে যাবো। ফলে সেই কারণে আমাদের কেন ভাবো আমরা এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লবের বিপদের মধ্যে পড়ে গেছি এবং এই সাংবিধানিক প্রতিবিপ্লবকে জাস্টিফাই করার জন্য তারা নানান রকম পরিভাষা তারা ব্যবহার করে। এটাকে আমি বলেছি দেখুন গণ ঐক্যের পরিবর্তে বলে জাতীয় ঐক্য। ফলে গণ ঐক্যকে তারা আশ্রয় করতে চায় এবং বিভিন্ন ক্ষেত্রে কেমন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, যে লুটেরা মাফিয়া শ্রেণীর মধ্যে তাদের স্বার্থের যে মীমাংসা, তাদের মধ্যে যে মীমাংসা, এটাকে তারা বলে রাজনৈতিক বন্দোবস্ত। তো এইসব শব্দ দ্বারা, এইসব শব্দের আড়ালে তারা এই সাম্রাজ্যবাদী পরাশক্তিদের আধিপত্যের অধীনে তারা বাংলাদেশকে রাখতে চায়। ফলে জনগণ নিঃসন্দেহে এখান থেকে এই বেড়াজাল থেকে ভেঙে বেরিয়ে আসে। তাহলে আওয়ামী লীগ তো লুটেরাদের দল ছিল, জি, সীমাহীন দুর্নীতি হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ জনগণ বিরোধী একটি প্ল্যাটফর্ম ছিল। তাহলে যুক্তরাষ্ট্র যদি চায়, যদি কি আমরা তো সবাই জানি যুক্তরাষ্ট্র এটি চাই, কখনো গণতান্ত্রিক শক্তির উত্থান চায় না, তাহলে আওয়ামী লীগ থাকলে সমস্যা কি ছিল তাদের? জি, আওয়ামী লীগ যদি থাকতো ক্ষমতায়, সমস্যা কি ছিল? সেটা ছিল আওয়ামী লীগ বাই দিস টাইম জনগণের কাছে গ্রহণযোগ্য একটা দল আকারে তারা বিক্রি করতে পারছিল। আওয়ামী লীগ যে সকল গুম এবং যে সকল মানবাধিকার পূর্ণ করেছে, এটা তাদের পক্ষে, তারা হাসিনাকে সরাতে এবং তারা সরাতে পেরেছে। তারা তো রাষ্ট্রীয় ব্যবস্থা বদলাতে চায় না, তাই তো ঠিকই করেছে। তারা তো তাদের কাজটা তারা ঠিকই অর্জন করবে। এখন জনগণ যেন এই ধোকায় না পড়ে যে হাসিনাকে সরালেই তাদের জয় হয়ে গেছে। এখন তারা বোঝাতে যে হাসিনা তো চলে গেছে, এখন তোমাদের জয় হয়েছে, এখন আগের ব্যবস্থাটাই থাকো, এটা হলো তাদের লক্ষ্য। ওইখানে আমার একটা প্রশ্ন শুরু করে, তাহলে হাসিনাকে তারা কেন সরাতে চায় না? আমি বুঝতে পারছি, এটা আমার বোধের ঘাটতি, এটুকু আপনি ক্লিয়ার করেন। আমি তো বললাম তো হাসিনাকে দিয়ে এখনকার গভর্নেন্স তো চলছিল না এবং একই সঙ্গে হাসিনা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না আন্তর্জাতিক ভাবে, শুধু এখানে না, তার যে গুম করা, তার যে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, তার যে জনগণের উপর তার যে অত্যাচার, তার বিভিন্ন রকম ভাবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইসব আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য ছিল না। ফলে এই শাসককে তারা যুক্তরাষ্ট্র আমাদের ভালো চায়, কোনো কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের ভালো চায়, শেষ করে ব্যবস্থা তারা রাখতে চায়, ব্যক্তিকে সরাতে চায়। এটাকে ভালো বলে না। না আমি তো ভালো বলছি না, আমি তেমনই জানতে চাইছি। তাহলে যে হাসিনাকে সরালো গুম খুনের অভিযোগ বা অন্যান্য আরো অনেক বিষয়ের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন, তাহলে এইগুলো কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র চায় যে এগুলো প্রতিষ্ঠিত হোক, গুম খুন না হোক? আমি তো বলেছি বারবার, এটা হচ্ছে তারা ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চায়। যুক্তরাষ্ট্র কি চায় না চায় আমি তো তাদের একেবারে দলিল দেখে তো আপনাকে বলতে পারবো না। আপনি প্রশ্ন করবেন, দেখবেন। আমি বলছি যে পুরো যে পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ব্যক্তিকে টিকিয়ে রাখা, আপনি নীতিটা বুঝেন, আগে অ্যানালিসিসটা বুঝেন। ব্যক্তিকে টিকিয়ে সরিয়ে দিয়ে ব্যবস্থাকে টিকিয়ে রাখাটাই সাম্রাজ্যবাদী রাজনীতি। কারণ ব্যবস্থাটা সাম্রাজ্যবাদ তৈরি করে। আমি যদি তার পারপাস না থাকে, আপনি আমার চাকরি করেন, ধরেন আপনার চাকরি, আপনার কদিন পরে আপনার পছন্দ হচ্ছে না, তো আমি তো পুরো প্রতিষ্ঠান তার বাদ দেবো না, আপনাকে খালি বাদ দেবো। এই ঘটনাটা এটাই হয়েছে, আর তো কিছু হয়। ফলে আমরা জনগণকে এই ব্যাপারটা বোঝানোটা আমাদের কাজ। জনগণ যদি এটা বোঝে তাহলে তারা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য তারা আরো উজ্জীবিত হবে, তারা সচেতন হবে। ফলে জনগণ আমরা কি শেষ করতে পারি? আমার শেষ কোশ্চেন, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি শেষ করতে চাই। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র কখনোই আমাদের মঙ্গল চায় না, এবং শুধু শেখ হাসিনা সরকারের উৎখাত ঘটিয়ে নতুন আরেকটি তারা ওই ধরনের সরকার হয়তো পেতে চায়। তাহলে ব্যক্তি শেখ হাসিনাকে কেন সরাবে? ব্যক্তি শেখ হাসিনাকে কেন উৎখাত করতে তারা তাদের মতো করে ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ব্যক্তিকে তো সরাতেই পারে। আমি তো বললাম ততক্ষণ, আপনি তো শুনছেন না। আমি বলতেছি গুম খুন, মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন ক্ষেত্রে সে আর গ্রহণযোগ্য ছিল না, বারবার বলছি। তার বিরুদ্ধে মেলা অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ আছে। আমি সেই জায়গা থেকে তোমার প্রশ্ন ছিল, তোমার যুক্তরাষ্ট্র এগুলো চায় না, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন এগুলো চায় না তারা? পড়েন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট প্রতি বছর ছাপা হয়, আপনি পড়লে আপনি পাবেন। আমি পড়ার চেষ্টা করি। বরং জাতিসংঘ কথা বলেছে যে 5 আগস্ট আগে যে 852 জনের কথা বলছে সরকারি ভাবে,
837 অথবা 852, তারা একবারে 1500 জনের হত্যাকাণ্ডের কথা বললো, কিন্তু তারা আলাদা করে কোনো হিসাব দেখালো না যে 5 আগস্টের আগে কতজন, 5 আগস্টের পরে কতজন। এটা নিয়ে এই আলোচনাগুলো আমি পরে করি। এগুলো হেটোরিক্যাল, এগুলো আলোচনা করে লাভ নাই। আপনি তো জি। মূল আলোচনাটা হয়ে গেছে। জি, না, অনেক ধন্যবাদ জনাব ফারুক মহাজি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো এবং বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের একটি কঠিন অবস্থা পার করছে বাংলাদেশ এবং আপনারা দেখছেন যে বিএনপির সাথে অন্যান্য দলগুলোর ব্যাপক কি বলবো যে কথার যে লড়াই, সেই লড়াই চলছে রাজনৈতিকের মাঠে, টক শোতে আমরা সবসময় দেখতে পারছি। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের ডিসেম্বরের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হবে এমন কথাই বলা হচ্ছে। শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাস্ট হয়েছে। আপনারা জানেন যে গতকাল যে বিষয়টি বাংলাদেশে বর্তমান ট্রেন্ডিং অবস্থায় রয়েছে, এই বিষয়ে আমি একটু আপনাদের বলি। শেখ হাসিনার এই কল রেকর্ডটি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম, আর বিস্তারিত বলেছে আমরা একটু বলি। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা করার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দেওয়ার যে অডিও রেকর্ডটি নিয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি পরীক্ষা নিরীক্ষা করে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আজ বুধবার বিকেলে গতকালকে তিনি কথা বলেছেন। বিবিসির ওই প্রতিবেদন ফেসবুক জুড়ে যে মন্তব্য করেন, নিজের ভেরিফাই ফেসবুকে তিনি লিখেছেন, মন্তব্য করেছেন, নিজের চোখেই দেখে নিন, এই কল রেকর্ডটি উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা। এটি অনেক কিছু বাকি। আচ্ছা, অনেক বড় একটি নিউজ আমরা দেখেছি এবং নিউজটি আপনারা শুনেছি। দর্শক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।